আমি রান্না করব পনির। তো এখানে আমি দেখো এত সুন্দর করে পিস পিস করে আমি এখানে পনির কেটে নিয়েছি। তো এখানে পনির নিয়েছি, আর আমি যেভাবে পনির রান্না করি সেটাই দেখাবো। আর এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা, সেদ্ধ করার পর খুব সুন্দরভাবে পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নিয়েছি কিছুটা মানে সয়াবিন। আর এখানে নিয়েছি এরকম ছোট ছোট পিস পিস করে কেটে রাখা আলু। তো চলো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, পনিরটাকে ভাজতে হবে। তাই প্রথমে আমি এখানে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম, একটু পরিমাণ মতনই দিলাম। পনিরগুলোকে পিস পিস করা পনিরগুলোকে সুন্দর করে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। তো তেলটাকে আমি পুরো কড়াইতে এরকমভাবে মাখিয়ে দিলাম যাতে পনিরটা ভালোভাবে ভেজে তোলা যায়। এবার আমি এই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আমি পনিরের সাথে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম না, আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পনিরগুলো দিয়ে এভাবে কিন্তু ভেজে নেব। যতটা পনির এই তেলের মধ্যে দিতে পারবো ততটা পনিরই দিয়ে দেবো একবারে। সব পনির একসাথে দিয়ে কিন্তু ভাজা যাবে না। এরকমভাবে পনিরগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। পনির খেতে খুব পছন্দ করে আমার ছেলে। তো সেই কারণে আমি পনিরটা এইভাবেই রান্না করি যাতে সবাই খেতে পারে, বাচ্চা থেকে বড়। পনিরের অনেক রেসিপি হয়, তো আমি এইটা একদম চলতি রান্না যাকে বলে, সবসময় সেইভাবে রান্না করা যায় না, সবার হাতে থাকে না। তো চলতি রান্না যেরকম হয় আর কি, তাড়াহুড়োর মধ্যে আমরা রান্না করি, তো এইভাবে আমি করে নিই। দেখো পনিরগুলো এইভাবে একটু উল্টে উল্টে দিতে হবে যাতে এরকম লাল লাল করে ভাজাটা হয়ে আসে, খেতে কিন্তু ভালো লাগবে। তো চলো পনিরগুলোকে আমি এবার এরকমভাবে ভেজে নিই সুন্দর করে। এইভাবে দেখো পনিরগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি, এরকম সুন্দর এরকম পিস পিস করে কেটে ভেজে। তোমরা যে কোনো জায়গা থেকে পনির সংগ্রহ করতে পারো, যে কোনো মিষ্টির দোকান থেকে হোক বা বাইরে থেকে। তো আমি এই প্যাকেট পনিরটা ব্যবহার করছি। তো এই রেড কাউ পনিরটা খুব ভালো, তো আমি এই রেড কাউ পনিরটাই আমি ব্যবহার করছি। তো দেখো এখানে বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, তো এগুলো তুলে নিয়েছি। আবার এখানে আরও বাকি যে পনিরগুলো ছিল সেগুলো কিন্তু এইভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এগুলো ভাজা ভাজা কিন্তু হয়ে আসছে, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার বাকি যে তেল রয়েছে তার মধ্যে এবার আমি এই সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেদ্ধ করে পরিষ্কার জল দিয়ে, এবার এই সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। এরকমভাবে সয়াবিনগুলোকেও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। লাল লাল করে সয়াবিনগুলোকে একটু ভেজে তুলে নিতে হবে, নাহলে কাঁচা সয়াবিনের গন্ধ আসবে। ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেবো। দেখো এখানে আমি শিলে বেটে নেব আদা কাঁচা লঙ্কা, এবং তারপরে বেটে নেব পোস্ত। এখানে কিছুটা পোস্ত নিয়েছি, এই পোস্ত আর আদা কাঁচা লঙ্কা বেটে তারপরে কিন্তু রান্নাটা করব। সয়াবিনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো কিন্তু তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সয়াবিন তুলে নিয়েছি, পনির ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল কিন্তু দিয়ে দেবো, যতটা আর কি আমার প্রয়োজন। তো সেটা আমি একেবারেই দিয়ে দেবো। দেখো অনেকটাই সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা বেশ কিছুক্ষণ একটু রাখবো, কারণ গরম হতে হবে, নাহলে সর্ষের তেলের যে ঝাঁঝটা হয় রান্নার মধ্যে চলে যাবে, তাই একটু গরম হতে দেবো। ভালো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে একটু ভাজা করে নেবো আর কি। গোটা গরম মশলা আমি ফোড়নে ব্যবহার করলাম, আর তেজপাতা সাদা জিরে, যেটা আমরা রোজ রান্নায় ব্যবহার করি যে জিরেটা, তো সেটাই আমি দিলাম ফোড়নে। আর তেজপাতা গোটা গরম মশলা আমি ফোড়নে ব্যবহার করে দিলাম। এবার দিয়ে দেবো
কেটে রাখা আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর এখানে পোস্ত বেটে নিয়েছি। এবার চলো দেখে নেব যে আলুটা ভাজা হয়েছে না। আলুটা এখনো ভাজা হয়নি, আর একটু ভাজা হবে, লাল লাল করে একটু ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। আমি কিন্তু আলুতে এখনও কোনো লবণ বা কিছুই অ্যাড করিনি। আলু ভাজা হয়ে যাক খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আলুটা ভাজা হবে। একটু লাল করতে হবে, নাহলে ভালো লাগবে না, একটু ভাজা হবে। দেখো আলুটা এরকম ভাজা হয়ে গেছে, ভালো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো লবণ। ভাজার সময় লবণটা এখন দিয়ে দেবো, তাহলে আলুর মধ্যে একটু ভালোভাবে লবণটা যাবে, খেতেও স্বাদ লাগে। আর এবার আমি এক এক করে মশলাগুলো কিন্তু দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে দিলাম, নাড়া দিয়ে নেবো। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই মশলাটা। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম গরম তেলে। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো, আমি খুব একটা বেশি ঝাল দিইনি। এই তরকারিতে বেশি ঝাল হলে আমার যেন ভালো লাগে না, তো আমি অল্প ঝালেই রান্না করলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারো। এবার একটু মশলাটা কষিয়ে নেব, একটু আঁচটা কমিয়ে নিলাম। দেখো এবার আমি দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে দেবো। সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এভাবে টমেটো সস দিয়ে একটু কিছু সময় আমি মশলাটা একটু কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার এখানে কি করব, এবার আমি সয়াবিনগুলো কিন্তু দিয়ে দেবো। ভেজে রাখা যে সয়াবিনগুলো ছিল, আমি সেই সব সয়াবিনগুলো এখানে দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে আমি একটু মশলা কষিয়ে নিলাম। তো এই সময় একটু ড্রাই হয়ে যায়, যদি কেউ প্রয়োজন মনে করো এই সময় জল দিতে পারো। তো আমিও একটু দেবো, কারণ ড্রাই হয়ে গেছে, মশলাটা আবার পুড়ে গেলে ভালো লাগবে না। তো সামান্য একটু জল দিয়ে আরও একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাগুলো। এবার আমি দিয়ে দেবো এই বেটে রাখা পোস্তটা দিলে অনেকে আবার এখানে চালমগজও ব্যবহার করতে পারো, কিন্তু আমি মশলার থালাটা একটু ধুয়ে দিলাম। আমি একটু পোস্তই ব্যবহার করেছি, যদি থাকে ঘরে পোস্ত থাকলে ব্যবহার করতে পারো, নাহলে সামান্য চালমগজও ব্যবহার করতে পারো। আচ্ছা, পোস্তর স্বাদ আর চালমগজের স্বাদের মধ্যে পার্থক্য আছে। পোস্ত দিলে একটু স্বাদটা আরও বেশি বেটার হয়। আমার ঘরে পোস্ত ছিল, সেই কারণে আমি পোস্তটা ব্যবহার করেছি। তোমরা চালমগজ থাকলেও ব্যবহার করতে পারো সামান্য। এবার আমি ভালো মতন আরও একটু কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পোস্ত দিয়ে সমস্ত মশলা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেবো। এতটা জল অ্যাড করেছি কারণ আলু সেদ্ধ হবে, আবার পনিরটা একটু পরে দেবো ফুটে উঠলে। তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিতেই পারো, কিন্তু ঘন হয়ে যাবে। তো এটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো ঢেকে দিলাম, তাড়াতাড়ি ফুটে যাবে আর কি। তো এখানে টকবক করে ফুটছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা পনিরগুলো। সমস্ত পনিরগুলো দিয়ে আর আমি থাকবো না, ফুটিয়ে নামিয়ে দেবো। পনিরগুলো আগে দিলে কি হয়, ভেঙে যেতে পারে, তো এই কারণে শেষে দিতে হয়। আর আমি দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, কারণ পনিরের ভেতরেও তো একটু নুন লবণ ঝাল সব কিছুই প্রবেশ করাতে হবে।
ফুটিয়ে নামিয়ে দেবো। ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে। মাখো মাখো বলতে গেলে এর থেকে আর কম ঝোলের প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে। তো এবার আমি এই জায়গায় এসে একটু মিষ্টি অ্যাড করে দেবো। তোমরা কিন্তু এই সময় একটু লবণের স্বাদটাও দেখে নেবে। যদি মনে হয় তোমাদের যে আরও একটু লবণের প্রয়োজন আছে তো তোমরা দিতে পারো, অথবা ঝালের প্রয়োজন আছে তাহলে একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। কিন্তু আমি তো বেশি একটা ঝাল দিলাম না, এই রান্নাটা খুব একটা বেশি ঝালের প্রয়োজন হয় না, ভালো লাগে না আর কি। অল্প ঝালেই খেতে খুব ভালো লাগে এই রান্নাটা। আর এবারে আমি দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। এখানে শাহি গরম মশলার গুঁড়োটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ঘি, সামান্য পরিমাণে ঘি আমি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। আর আমার শুকনো করার দরকার নেই। এইভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু তোমরা পনির রান্না করতে পারো। বাড়ির বড়রা বা বাচ্চারা সবাই ভালো খাবে এইভাবে পনির রান্না করলে। পনিরের তো অনেক সুন্দর সুন্দর রেসিপিও আছে, তো ঘরোয়া পদ্ধতিতে এভাবে করতে পারো। সবসময় যে ঘরে সব কিছু প্রস্তুত থাকে তা নয়, তবে ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু সুন্দরভাবে এইভাবে পনির রান্না করে খাওয়া যায়, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তাহলে চলো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এবার আমি এই পনিরটা নামিয়ে নেব।